প্রাথমিক শিক্ষায় যে একটা বড় সংকট তৈরি হয়েছে সেটা মোকাবেলার জন্য একটা বিশেষ মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে। তো আজ আমরা এই প্ল্যানটার প্রতিটি স্তর একেবারে খুঁটিয়ে দেখব। চলুন সরাসরি জেনে নেওয়া যাক আকস্মিকভাবে যে শেখার ঘাটতিটা তৈরি হলো সেটা আসলে কিভাবে পূরণ করা হবে। পর্দায় যে সংখ্যাটা দেখছেন 14, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা হলো সেই 14টা হারানো স্কুল দিবসের প্রতীক, যা প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনে একটা বড়সড় শূন্যতা তৈরি করেছে। আর এই শূন্যতাটাকেই বলা হচ্ছে লার্নিং গ্যাপ। আচ্ছা, আমাদের আজকের আলোচনাটা আমরা মোট 4টা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা বুঝব সংকটটা ঠিক কেন তৈরি হলো, এরপর দেখব এই কারণে ছাত্রছাত্রীদের ঠিক কী ঘাটতি তৈরি হয়েছে, তারপর জানব এই ঘাটতি পূরণের জন্য কী কৌশল নেওয়া হচ্ছে, আর সবশেষে শিক্ষকদের জন্য যে একটা বিশেষ বার্তা আছে সেটা নিয়েও কথা বলব। তো সংকটের শুরুটা হয়েছিল 2026 সালের 19 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকার কারণে। এই যে হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে গেল, এতে বার্ষিক পাঠ পরিকল্পনা বা অ্যানুয়াল কারিকুলামটা মারাত্মকভাবে ব্যাহত হয়। আর ঠিক তখনই একটা গোছানো রিকভারি প্ল্যানের দরকার হয়ে পড়ে। ব্যাপারটা কিন্তু শুধু 14 দিনের পড়া পিছিয়ে যাওয়া নয়, এর প্রভাবটা আরও অনেক গভীর। দেখুন, শিক্ষার প্রত্যেকটা ধাপ কিন্তু একটার উপর আরেকটা নির্ভরশীল। এখন এই গোড়ার ভিত্তিটাই যদি দুর্বল হয়ে যায়, তাহলে ছাত্রছাত্রীরা পরের অধ্যায়গুলোর সাথে কোনোভাবেই আর সংযোগ করতে পারবে না, যা তাদের পুরো শিক্ষাবর্ষটাকেই ঝুঁকির মধ্যে ফেলে দেবে। এখন আসল প্রশ্ন হলো, এই যে স্কুল বন্ধ থাকলো, এর কারণে ছাত্রছাত্রীদের ঠিক কোন কোন বিষয়ে ঘাটতি তৈরি হয়েছে। এক এক ক্লাসের জন্য এই ঘাটতির ধরনটাও কিন্তু এক এক রকম ছিল। চলুন প্রথমে একদম ছোটদের কথায় আসা যাক। সবচেয়ে ছোট যারা, মানে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রী, তাদের জন্য যে পাঠগুলো বাদ পড়েছে সেগুলো ছিল তাদের পড়ালেখার একেবারে গোড়ার কথা, মানে ফাউন্ডেশন। এই ভিত্তিটাই যদি দুর্বল হয়ে যায়, তাহলে উপরের ক্লাসগুলোতে ওদের জন্য শেখাটা যে কতটা কঠিন হয়ে পড়বে তা তো বুঝতেই পারছেন। এই তালিকাটা দেখলেই কিন্তু সমস্যার গভীরতাটা বোঝা যায়। ভাবুন তো, প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা বাংলা ব্যঞ্জনবর্ণ বা গণিতের স্থানীয় মানের মতো একদম বেসিক জিনিসগুলোই শিখতে পারেনি। আবার দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা সাধারণ যোগ বা ইংরেজিতে কমান্ড দেওয়ার মতো জরুরি পাঠ থেকে বঞ্চিত হয়েছে। এগুলো তো সবই তাদের পরের ক্লাসে পড়ার মূল ভিত্তি। এবার চলুন আবার প্রাইমারি সেকশনের দিকে একটু নজর দিই, মানে ক্লাস 3 থেকে 5। এখানে পাঠ্যক্রমটা তো আরও জটিল হতে শুরু করে, তাই লার্নিং গ্যাপটাও আরও গভীর আর নানা রকমের। চলুন দেখি ওদের ঠিক কী বিষয় বাদ পড়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে ঘাটতি তালিকাটা আরও চিন্তার। গণিতে ওরা 4 অঙ্কের সংখ্যা থেকে শুরু করে কোটি পর্যন্ত সংখ্যার ধারণা পায়নি। বিজ্ঞানে বাদ পড়েছে পরিবেশ পরিচিতির মতো জরুরি একটা বিষয়। আর সামাজিক বিজ্ঞানে ওরা আমাদের দেশের ভূপ্রকৃতি আর জলবায়ু সম্পর্কেই জানতে পারেনি। এই বিষয়গুলো কিন্তু ওদের বিশ্লেষণ করার ক্ষমতা তৈরির জন্য খুব দরকারি ছিল। তো সমস্যাটা তো বোঝা গেল। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, এর সমাধান কি? সরকার এই লার্নিং গ্যাপটা পূরণ করার জন্য একটা 4 দফা কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। সেই কৌশলগুলো ঠিক কী? চলুন এবার সেটা দেখে নেওয়া যাক। এই কর্মপরিকল্পনার প্রথম ধাপটা হলো ক্লাস্টারিং, যেখানে একই ধরনের কয়েকটা পাঠকে একসাথে করে পড়ানো হবে। 2 নম্বর হলো ডিজিটাল লার্নিং, এক্ষেত্রে ঘরে বসে শিখির ভিডিও ব্যবহার করা হবে। 3 নম্বর কৌশলটা খুব ইন্টারেস্টিং, এটার নাম প্রায়োরিটি বেসড টিচিং, মানে হলো সবচেয়ে জরুরি বিষয়গুলো আরে শেখানো হবে। আর সবশেষে স্কুল খোলার পর প্রথম 3 দিন রাখা হয়েছে ফিডব্যাক সেশনের জন্য, যেখানে শুধু এই বাদ পড়া বিষয়গুলো নিয়েই কাজ করা হবে। এই 4টা কৌশলের মধ্যে প্রায়োরিটি বেসড টিচিং এই ধারণাটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। এর মূল কথাটা হলো, সব পড়া একসাথে চাপিয়ে না দিয়ে যে বিষয়গুলো পরে ক্লাসের জন্য ভিত্তি তৈরি করে, যেটাকে বলা হচ্ছে প্রান্তিক যোগ্যতা, আগে সেগুলোকে শেখানো হবে। এতে ছাত্রছাত্রীদের শেখার ভিত্তিটা মজবুত হবে আর ওরা আবার পড়ার ছন্দে ফিরতে পারবে। যে কোনো পরিকল্পনা তো কাগজে কলমেই থাকে, তাই না? এটা বাস্তবায়নের মূল কারিগর তো হলেন শিক্ষকরা। তাই এই মাস্টার প্ল্যানে তাদের জন্য একটা খুব বিশেষ বার্তা দেওয়া হয়েছে। এখানে শুধু পাঠ শেষ করার উপর জোর দেওয়া হয়নি, বরং কিভাবে পড়ানো হবে সেই পদ্ধতির উপর জোর দেওয়া হয়েছে। এই কথাটা কিন্তু পুরো পরিকল্পনার মানবিক দিকটা তুলে ধরে। এখানে একদম পরিষ্কার করে বলা হয়েছে, লক্ষ্য শুধু সিলেবাস শেষ করা নয়, আসল লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের মনে কোনো রকম চাপ না দিয়ে খেলা আর গল্পের ছলে আনন্দের সাথে এই ঘাটতিটা পূরণ করা। এটা শিশুকেন্দ্রিক শিক্ষার একটা দারুণ উদাহরণ, তাই না? সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা সংকট মোকাবিলার জন্য যে রিকভারি প্ল্যানটা তৈরি হলো, এটা কি কেবল একবারের জন্যই, নাকি এর ভেতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের জন্য আরও ফ্লেক্সিবল বা নমনীয় এবং রেজিলিয়েন্ট বা স্থিতিশীল একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা? এটা কিন্তু ভাবনার বিষয়।